আসসালামু আলাইকুম এভরিওয়ান। অন্ধমের ভালোবাসা সিজন 2 8 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। খাওয়া দাওয়া শেষ, পেট টুইটুম্বর। ঢেকুর তুলতে তুলতেই দুইজন হাঁটা দিল বাড়ির পথ ধরে। ল্যাম্পপোস্টের আলোয় একটুখানি বাতাসে যেন তাদের সুখের সঙ্গী হয়ে উঠল। বাড়ি ফিরে দীপু চুপচাপ রিয়ার হাতে 500 টাকার একটা ভাঁজ করা নোট ধরিয়ে দিল। রিয়া চোখ কুচকে প্রশ্ন করল, এখন আবার টাকা কেন? দীপু মুচকে হেসে বলল, ওই যে বলেছিলাম না তোমার সালামি বাকির খাতায় রেখেছি। ঘুরে ফিরে হিসাব কষে দেখি 800 টাকার মতো বেঁচে গিয়েছে, তাই ভাবলাম অন্তত তোমার সালামিটা তোমায় বুঝিয়ে দিই। রিয়া হেসে মাথা নিচু করে রইল। ঠোঁটের কোণে খেলে গেল এক বিনতি তৃপ্তির রেখা। স্নেহা তখনও আদো ঘুমে, তাকে কোলে তুলে নিয়ে জাগিয়ে আদরে আদরে খাইয়ে দিল রিয়া। রাত গভীর হলে শুয়ে শুয়ে ছাদের ফ্যানের শব্দের ফাঁকে নিজের মনেই ভাবতে লাগলো দীপু, এই শহরের বাস্তবতা। জীবনের ছোট ছোট সংগ্রামের মাঝেও কোথাও যেন একটা দায় থেকে গেছে। মা বাবা যারা তাকে বড় করেছেন, আজ তারা গ্রামে কেমন আছে কে জানে। বুকের গহীনে একটা আলতো টান লাগলো। দীপু মনস্থির করলো, এবার আর দেরি নয়, কিছু টাকা জমিয়ে এবার একবার গ্রামে যাব। মা বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলবো, তোমরা যা করো যেমন করো, আমার কর্তব্য ছিল একবার এসে তোমাদের মুখটা নিজের চোখে দেখা। ভালো নেই সুরাইয়া। রাতের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে ভেসে আসে তার দমচাপা দীর্ঘশ্বাস, একটানা, একঘেয়ে অথচ কষ্টে ভেজা। ভেবেছিল সংসার মানেই ভালোবাসা, দায়িত্ব আর নিরাপত্তা। অথচ এখন মনে হয় এই ঘরটা যেন তার জন্য একটা ধোয়া ভরা শ্বাসরুদ্ধ কাঁচা। বাবার বাড়ি থেকে ব্যবসার কথা বলে এনে দেওয়া টাকা সবই গেছে নেশার আগুনে। যেই মানুষটাকে ভরসা করেছিল, ভালোবেসেছিল, সেই আজ যেন সবচেয়ে বড় প্রতারক। সেই দিন রাতে যখন জুয়া খেলার টাকা না পেয়ে তার কানের দুলটা ছিঁড়ে খুলে নিল কেবল টাকার জন্য, তখনই ভেতরে কিছু একটা চিরে গেল। কান দুটো তখন কেবল ব্যথা করেনি, রক্তকরণ করেছিল মনটা। সুরাইয়া কিছুতেই আগে বুঝতে পারিনি, যেই মানুষটার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলে সেই মানুষটা নেশার ঘরে তার আত্মসম্মানকেও পণ করে দেয়। পদে পদে সে চেয়েছে, সুরাইয়া দিয়েছে, কখনো বাবার জমানো টাকা, কখনো নিজের স্বপ্ন বিক্রি করে। ভেবেছে একদিন মানুষটা ঠিক বদলে যাবে, কিন্তু তার অজুহাতের আর শেষ নেই। ব্যবসায় লোকসান, বন্ধুদের দেনা, অসুস্থতা, এইসব বলে টাকা নিয়েছে। আর সে টাকায় শেষমেশ মিলেছে সিগারেটের ধোঁয়ায়, মদের গন্ধে। এখন সুরাইয়ার চোখে ঘুম নেই, বুকের মধ্যে ঠাঁই নেই। সে শুধু তাকিয়ে থাকে ছাদের দিকে আর ভাবতে থাকে একজন মেয়ে কতটা কষ্ট সহ্য করলে তাকে সংসারী বলা হয়, আর ঠিক কতটা ভাঙলে সে বেকার হয়ে যায় নিজের জীবনে। দিন আসে দিন যায়, সময় যেমন বদলায় তেমনই বদলে যায় মানুষের মন, পরিস্থিতি, সম্পর্ক। কেটে গেল আরো মাস 15 দিন, কিন্তু শান্তি কোথাও নেই। রিয়ার বাপের বাড়িতে আবারও ঝামেলাম। এবার গলায় গলায় ভাব দুই যা একে অপরের বিষ হয়ে উঠেছে, যেন প্রতিটা কথাই বিষ ঢেলে দিচ্ছে। স্বামীর বাড়িতে তার কামাইয়ের উপর নির্ভর করে স্ত্রীর সম্মান। যতদিন তার স্বামী পরিবারের পেছনে খাটতে পারবে ততদিন সে ভালো বউ, ভালো যা। বড় ভাবি সাপ জানিয়ে দিলেন, আমি এতজনের ঘানি টানতে পারবো না। বড় ছেলে ফোন করে বসলো, আমার আয় রোজগার তেমন নেই, বাড়িতে টাকা দিতে পারবো না, আমার বউ বাপের বাড়ি চলে যাবে। মা চুপ করে এইসব শুনলেন। তিনি ভালোই জানতেন এইসব টাকা না দেওয়ার জন্য একটা ভদ্র তালবাহানা। বউ বাপের বাড়ি চলে গেলে বাড়িতে আর এক পয়সাও আসবে না। এই সংসারের মায়া মমতা সবকিছু চলে যাবে ধীরে ধীরে। আর এইদিকে একে অপরের কাছ থেকে শুধু বিরক্তি আর ক্রোধই অবশিষ্ট থাকবে। কিন্তু এইসব সহ্য করার পরও মা নীরব ছিলেন, যেন কিছুই হয়নি। মেজভাবি গর্জে উঠলেন, তিনি কোনো ফকির ঘরের মেয়ে নন। আজই যদি তিনি বাপের বাড়ি পা রাখেন, ভাই ভাবিরা তাকে মাথায় করে রাখবেন, গলার মালা দিয়ে বসাবেন রানীর আসনে। 5 ভাইয়ের একমাত্র আদরের বোন আমি বলেই তিনি গর্ব ভরে ওখানে গেলে রানীর হালেই থাকবো। বড় ভাবি তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, দেখি না কতদিন তোর ভাই ভাবি তোকে পাতে তুলে খাওয়াই। মেজ ভাবি ঝাঁকিয়ে উঠলেন, চোখে আগুন, ওটা আমার অধিকার। ভাই ভাবি না দিলে আমি নিজেই আমার প্রাপ্য বুঝে নিব। তখনই মা ক্ষীণ কণ্ঠে বলে উঠলেন, মেজ বৌমা, আজ তুমি তোমার অধিকারের কথা বলছো, ভালোই বলছো, কিন্তু সেই অধিকারই তো একদিন রিয়াও এই বাড়িতে ফিরে এসেছিল। সেও 2 ভাইয়ের একমাত্র বোন ছিল, বাড়ির সবার নয়নের মণি। তবুও সেই দিন তোমাদের কাছে সে হয়ে উঠেছিল বিষের ধোয়া। তুমি আজ তোমার ভাই ভাবিদের ভালোবাসা আশা করছো, সেই ভালোবাসার আশাতেই তো একদিন রিয়াও এসেছিল এই দোরগোড়ায়। কিন্তু তাকে জড়িয়ে ধরার বদলে তোমরা ঠেলে দিয়েছিলে নিঃসঙ্গতার অন্ধকারে। মা চোখ সরিয়ে বললেন, অধিকার তখনই মধুর হয় যখন তাতে থাকে দায়িত্ব ছায়া। শুধু চাওয়া নয়, দেওয়া জানলেই সংসার হয়। আর সংসার যে শুধু রক্তের বন্ধনে গড়ে ওঠে তা না, তাতে লাগে হৃদয়ের বাঁধন। মুহূর্তেই যেন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ল নিঃশব্দতা। শুধু একটি প্রশ্ন থেকে গেল বাতাসে, অন্যের উপর অন্যায় করলে নিজের অধিকারের ভাষা কি সত্যি এতটা জোরালো হয়? মা থেমে গিয়েছিলেন একটু, গলায় ভার হয়ে এসেছিল। তারপর ধীরে ধীরে যেন বুকের অতল থেকে তুলে আনলেন অবক্ত ক্ষোভ আর না বলা অভিমানের কথাগুলো। আমাকেও বুঝিয়েছিলে রিয়াকে যেন বিয়ে দিয়ে দিই, বলেছিলে তোমরা তাকে খাওয়াতে পারবে না, তার দায়িত্ব নিতে পারবে না। তোমাদের চোখে তখন সে শুধুই বোঝা ছিল, নয়নের মণি নয়, যেন অচেনা এক মুখ। আমি বুঝেছিলাম আমার অবর্তমানে আমার মেয়ের কেউ থাকবে না, কে হবে কুলহীন দিখারা।
তাই মায়ের মন কেঁদেও জোর করেছিল বিয়ে দিতে। ভাবলাম হয়তো স্বামীর সংসারে গিয়ে সে একটু শান্তি পাবে, কিন্তু দিন শেষে মেয়ে আমাকেই ভুল বুঝলো। ভেবে পেল না মায়ের চোখের জলে কতটা অন্ধকার ছিল। সেই অন্ধকারে আমি আমার সমস্ত আলো দিয়ে তাকে একটু রক্ষা করতে চেয়েছিলাম। মা চোখ মুছলেন, একটুখানি হাসলেন জানো। অধিকার যেদিন ছাত্র ঢেলে যায় সেদিন সম্পর্ক শুধু শব্দ হয়ে পড়ে থাকে, আর তার কোনো মানে থাকে না। আজ তোমার মুখে যখন অধিকার শব্দটি শুনি মনে হয় কত সহজে তোমরা রিয়ার সমস্ত অধিকার কেড়ে নিয়েছিলে। মেজো ভাবি সেই সব কথাই কান দিলেন না। চোখ মুখে স্পষ্ট অভিমান আর জেদ নিয়ে ঢুকে পড়লেন রুমে। চোখের পলকে ব্যাগ গুছিয়ে নিতে নিতে বললেন, আজই ফিরবো বাপের বাড়ি। এত অপমান, এত কথা শুনে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে পারবো না। আমার বাপের যা সম্পত্তি আছে তা দিয়ে আমার মতো 10টা মেয়েও রাজত্ব করে চলতে পারবে। ঘর থেকে উচ্চস্বরে শাশুড়ির উদ্দেশ্যে বলে উঠলেন, শুনুন মা, আপনারা যখন আপনার ছেলে ফেরত আসবেন তখন আমি ফিরবো এই বাড়িতে। তাকে বলবেন আমাকে যেন গিয়ে নিয়ে আসে। সেও জানুক আমি তার মা আর ভাবির অত্যাচার সহ্য করতে না পেরে নিজের সম্মান বাঁচিয়ে চলে এসেছি। সে যেন নিজে এসে আমাকে নিয়ে যায়। জানুক তার স্ত্রীর একটা আত্মসম্মান আছে। ব্যাগ হাতে নিয়ে দরজায় চৌকাঠ পেরিয়ে চলে গেলেন মেজো ভাবি। মা একটিবারও ডাকলেন না। তিনি জানেন এখন কোনো কথা কাজে দেবে না। এই বয়সে অভিমান যেমন মোটা হয় তেমনি কর্ণের অদ্ভুত এক অচেনা দেয়াল গড়ে ওঠে। মা এক চিৎলে নিঃশ্বাস ফেলে চুপচাপ পেছনে তাকালেন। চোখটা ঝাপসা হয়ে এলো। নিজের মনেই ফিসফিস করে বললেন, এরা কি আদৌ আমাকে শাশুড়ি ভাবে? মা ভাবলে কি এভাবে রক্তে মাংসের সম্পর্কগুলো পদে পদে অপমান করত? রিয়াকে যদি একটুবারও বোন মনে করতো এই বাড়ি সে একটু হলেও ঠাঁই পেত। আর ছেলেরা, তারা তো এখন বইয়ের ভালো মন্দই ডুবে থাকে। মা বোন যেন পর হয়ে গেছে। জীবনটা কত শান্ত ছিল যখন রিয়ার বাবা বেঁচে ছিল। তার মুখের এক ডাকে গোটা সংসার এক হয়ে যেত। ছেলেমেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে চলতো। সুখের ঢেউ যেন বাড়ির আঙ্গিনায় শুয়ে যেত প্রতিদিন। এখন সেই ঢেউ নেই। আজ শুধু এক একটা দ্বীপ হয়ে পড়া আত্মীয়তা, যেখানে ভালোবাসায় ডুবে গেছে। শুধু থেকে গেছে অধিকার, অভিযোগ আর এক চিত্লে একাকিত্ব। সারাদিন হাড়ভাঙ্গা খাটুনি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল দীপু। চুপচাপ এসে হাতে ধরা টাকাগুলো রিয়ার দিকে বাড়িয়ে দিল। নিজে খাটে ধপ করে বসে রইল নিঃশব্দে। দীপুর মুখভঙ্গিতে অদ্ভুত এক ধরনের উদ্বেগ, চিন্তার রেখা স্পষ্ট। রিয়া ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? দীপু মাথা নাড়িয়ে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু মুখে ফুটে কিছুই বের হলো না। রিয়া আবারও প্রশ্ন করলো, বলুন না কি হয়েছে? দীপু বলল, আজ বাসা ভাড়া দেওয়ার তারিখ, পকেটে টাকা পয়সা কিচ্ছু নেই। আজ যা হাতে পেয়েছি তা তো তোমাকেই দিয়ে দিলাম। মেয়ের জন্য 6 লাখ আনতে হবে। রিয়া বলল, কাকা কাকি কিছু বলেছে ভাড়া নিয়ে? দীপু বলল, না কিছু বলেনি। না দিলেও কিছু বলবে না, কিন্তু আমার ভিতরেই অস্বস্তি লাগছে। কথা অনুযায়ী দিতে না পারলে নিজেরই খারাপ লাগে। রিয়া বলল, যখন কিছু বলেনি তখন মন খারাপ করারই বা কি আছে? দীপু বলল, কিন্তু কাল পরশু তোমার হাতে তো কিছুই দিতে পারবো না, কষ্ট করে চালিয়ে নিও। ভাবলাম ওই 2 দিনের বেতন দিয়ে বাসা ভাড়া মেটাবো। রিয়া মৃদু হেসে বলল, বাসা ভাড়া দিতে হবে না। দীপু বলল, কেন? বাসা ভাড়া কি মাফ হয়ে গেল? রিয়া বলল, সেটা না, আমি দিয়ে দিয়েছি। দীপু থমকে গেল, টাকা কোথায় পেলে? রিয়া বলল, মেয়েদের বুঝি জমানো টাকা থাকে না? প্রতিটি মেয়ের জীবনে কিছু না কিছু সঞ্চয় থাকে। আমারও ছিল। আজকে বাসা ভাড়ার দিন দেখে ভাবলাম আপনার অপেক্ষা না করে দিয়েই দিই। দীপুর চোখ ঝাপসা হয়ে এলো। চুপচাপ রিয়ার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। কণ্ঠে এক ফোঁটা কৃতজ্ঞতা, একরাশ বিস্ময় নিয়ে বলল, তুমি আমার বলার আগেই সব বুঝে গেলে। রিয়া হালকা হাসলো। সংসার শুধু রান্নাঘর নয়, সংসার মানে দুজনের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা। আপনি তো প্রতিদিনই কত কিছু নিয়ে ভাবেন। আমি যদি একটু দায়িত্ব না নিই তবে এই সংসার কি শুধু আপনার একার, আমার না? দীপু মাথা নিচু করে বলল, ভাবিনি তুমি এমনভাবে আমার পাশে দাঁড়াবে। আমি তো ভেবেছিলাম তোমাকে শুধু বোঝাই দিয়ে যাচ্ছি দিনের পর দিন। রিয়া দীর্ঘলায় বলল, আপনি বোঝা দেন না, আপনি ভরসা দেন। আর সেই ভরসার জায়গাটুকু আমি আগলে রাখতে জানি। দীপু যেন নিঃশব্দে হাঁপ ছেড়ে বাঁচল। ভেতরটা হালকা হয়ে এলো, যেন দীর্ঘদিন পরে কারো কোমল স্পর্শে হৃদয়ে ক্লান্তি ধুয়ে গেল। রাতে মৃদু বাতাসের জানালার পর্দা দুলিয়ে দিল, আর ঘরের কোণে ছায়া হয়ে ছড়িয়ে পড়ল একটু স্নেহ, একটু বিশ্বাস আর অনেকখানি ভালোবাসা। সপ্তাহখানিক কষ্টের পরিশ্রম শেষে দীপু মনে মনে সিদ্ধান্ত নিল, এবার একবার গ্রামে যাওয়া দরকার। হাতে সামান্য কিছু টাকা জমেছে, সেইটুকু নিয়েই সে ফিরতে চায় সে করে, যেখানে তার শৈশবের ছায়া এখনো পড়ে থাকে নিঃশব্দে। যেমন ভাবনা তেমন কাজ। রাতে বাড়ি ফেরার সময় গ্যারেজ মালিকের কাছে গিয়ে বিনয়ের সঙ্গে বলল, কাকা কাল একদিন ছুটি লাগবে, গ্রামের বাড়ি যাব। গ্যারেজ মালিক হেসে সম্মতি দিলেন। রাতে খাবারের সময় চুপি চুপি রিয়াকে জানালো সেই খবর। রিয়া, কাল আমি বাড়ি যাব। রিয়া চমকে তাকিয়ে বলল, কোন বাড়ি? দীপু বলল, যেখানে ছোট থেকে বড় হয়েছি। সেই ভাঙা বারান্দা, সেই কাঠের পালঙ্ক, সেই উঠোনের হাসি, কান্নার ঘ্রাণ সব পড়ে আছে, যেখানে সেখানেই যাব।
রিয়ার চোখে ভাসলো সেই বাড়ির গল্প, যেখানে যাওয়া মানেই পুরনো অভিমান জেগে ওঠা। সে একটু থেমে বলল, আবার পিছনে ফিরে যাবেন? যেই বাড়ি একদিন চোখের জল নিয়ে ছেড়ে এসেছেন, সেখানেই আবার কোন মুখে পা রাখবেন? দীপু মৃদু আসলো, যেন সেই হাসির আড়ালে বহু না বলা কথা চাপা পড়ে আছে। সেই বাড়িতে আমি আমার সবচেয়ে মূল্যবান কিছু রেখে এসেছি, তাদের টানেই যেতে হবে। দূর থেকে একবার দেখেই ফিরে আসবো, বাড়ির চৌকাঠে পা রাখবো না। কিছু স্মৃতি আছে যেগুলোকে বারবার মুছে ফেললেও তারা ঠিক পেছন থেকে ডাক দিয়ে যায়। রিয়া একটু বিষণ্ণ মুখে বলল, বেশ, আপনি যা ভালো বোঝেন তাই করুন। দীপু তাকিয়ে রইল রিয়ার মুখের দিকে। সে জানে রিয়ার দৃষ্টিতে এই নীরবতা অনেক শব্দের চেয়ে গভীর। ভাঙা সম্পর্ক আর স্মৃতির বোঝা নিয়ে কেউ চিরদিন এগোতে পারে না। কখনো কখনো একটু পিছন ফিরে দেখাও প্রয়োজন হয়ে পড়ে, শুধু সামনের পথটা আর একটু ভালোভাবে হাঁটার জন্য। সকাল সকাল বেরিয়ে পড়ল দীপু। গন্তব্য সেই চিরচেনা গ্রাম, যেখানে প্রতিটি গাছপালা, প্রতিটি মোড়, প্রতিটি মুখ আজও ভীষণ আপন। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আশেপাশটা একবার নীরবে দেখে নিল দীপু। লোকজন ছুটছে, কেউ হাতে টিফিন ক্যারিয়ার, কেউ বা মাথায় বোঝা, এক একটা মুখে কষ্টের ছাপ, তবুও ভিতরে একরাশ নির্লজ্জ আনন্দ। পরিবারের মুখে হাসি ফোটানো ছোট্ট স্বপ্নই তাদের চালিকা শক্তি। মনে মনে ভেবে নিল, এই যে প্রতিদিন অসংখ্য পুরুষ মানুষ ঘর ছেড়ে বের হয়, রোদ বৃষ্টি ধুলা মাথায় নিয়ে ছুটে চলে শুধুমাত্র পরিবারের একটা ভালো দিনের আশায়। এই যে যারা আড়াল থেকে শুধু পরিবারের জন্য খেটেই যায়, যাদের কষ্ট পরিবারের লোক দেখে না বা দেখতেই চায় না, তাদের কি নাম দেওয়া যায় বলুন তো? আমি তো বলি তারা সকলেই আড়াল যোদ্ধা। ঠিক তখনই চোখে পড়লো চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে গেলেন এক 50 ঊর্ধ্ব ঝালমুড়ি বিক্রেতা। বয়সের ভারে ক্লান্ত হলেও দায়িত্বের ভারে আজও অবিচল। মাটিতে লুটিয়ে পড়েও নিজের কাঁধের ঝাঁপিটা আগলে রাখার চেষ্টা করলেন তিনি। বাড়িতে কেউ হয়তো অপেক্ষায়, আবার হয়তো কেউ জানেই না যে প্রতিদিন সকালে যেই মানুষটা বেরোয় সে হয়তো আর ফিরবে না। দীপু দৌড়ে গিয়ে তাকে সাহায্য করলো। চাচা ধূলিধূসর হয়ে উঠে বসতেই দীপু বলল, এই যে অসুস্থ শরীর নিয়ে এই কাঠফাটা রোদের মধ্যে বের হন, যদি কখনো জীবন এখানেই থেমে যায়, যদি আর না ফেরা হয় সেই বাড়িতে, তখন কি হবে? আপনার ভালোবাসার মানুষগুলো কোথায় খুঁজবে আপনায়? বৃদ্ধ মিলান হেসে বললেন, পুরুষ মানুষকে কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না, সবাই ভালোবাসে তার অবস্থানকে। পুরুষ মানুষ বাড়িতে না গেলেও চলে, কিন্তু তাদের টাকা বাড়িতে না গেলে যেন সংসার থেমে যায়। এক মুহূর্তের জন্য দুই চোখে মিলিয়ে হাসলেন সেই বৃদ্ধ। সেই হাসিতে ছিল জীবনের সব পরিশ্রম, সব দায়ভার আর একরাশ শান্তি, যেটা শুধু একজন আড়ালের যোদ্ধাই বুঝতে পারে। বহুদিন পর গ্রামে পা রাখলো দীপু। চেনা গন্ধ, চেনা হাওয়া আর অপরিচিত বাস্তবতা যেন একসঙ্গে তাকে আবচ্ছন্ন করে তুলল। মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল তার শৈশব, জলভরা পুকুর ঘাট, আম গাছের নিচে মার আহ্লাদি ডাক, আর বাবা শক্ত হাতে ধরে স্কুলে যাওয়া। ধীর পায়ে এগিয়ে গেল ছোট্ট সেই বাড়িটার দিকে, যেখানে প্রতিটি ইট আর দেয়ালের ভাঁজে লুকিয়ে আছে হাজারো স্মৃতি। কিন্তু আজ সেই প্রিয় প্রাঙ্গণের কাছাকাছি থেকেও থেমে গেল সে। দূর থেকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, কাছে যাওয়ার সাহস হলো না। ইচ্ছেটা যেন কোথাও হারিয়ে গেছে। বাড়িটা এখনো সেই আগের মতোই আছে, সেই দেয়াল, সেই খোলা বারান্দা, কিন্তু বাড়ির মানুষগুলো, তারা কি এখনো আগের মতোই আছে, নাকি সময়ের ব্যবধানে তাদের মনেও জমেছে দূরত্বর আস্তরণ? দীপুর বুকের ভেতর হঠাৎ চাপা কান্না গুমড়ে ওঠে। এই যে বাড়িটা এতটা কাছে দাঁড়িয়ে আছি, তবুও কেন মনে হচ্ছে আমি যেন বহু দূরে কোথাও দাঁড়িয়ে আছি। মা বাবার মুখটা চোখে ভাসে বারবার, কিন্তু কাছে যাওয়ার সাহস হয় না, দেখাও হয় না। রিয়াকে সে কথা দিয়েছিল এই চৌকাঠে সে পা রাখবে না, দূর থেকে শুধু দেখে যাবে স্মৃতির শেষ ঠিকানা। কিন্তু হঠাৎ যেন বুকের ভেতর কারা হাতড়ে বেড়ায়। একটিবার মাকে না দেখলে কি চলে যাওয়া যায়? একবার বাবার মুখ না দেখলে কি চোখে শান্তি আসে? দীপু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। যদি কারো একটু দেখা পাওয়া যায়, চোখে জমে ওঠে অতীতের জলের রেখা। সময়ের ভারে নত হয়ে আসা সন্ধ্যা তাকে যেন হাত বাড়িয়ে বলছে, ফিরে যা, অন্তত একবার চোখে চোখ রেখে বিদায় নিতে শেখ। অনেকক্ষণ অপেক্ষা করার পরও আর যখন কারো চেনা মুখ দেখা গেল না, হৃদয়ের ভিতর যেন একরাশ হালকা ধোয়ার মতো হাহাকার জমে উঠল। তবুও চোখে জল নয়, শুধু নিঃশব্দে এক নিঃশেষ প্রস্থান। দীপু পকেট থেকে বের করলো 1000 টাকার 3টা নোট। একটা সরল মুখের ছেলেকে থামিয়ে কাপা কণ্ঠে বলল, এই নাও, গিয়ে ওই বাড়ির কোনো বৃদ্ধা বা বৃদ্ধের হাতে দিয়ে এসো। তারা যদি কিছু জিজ্ঞেস করে, বলো তোমাদের বড় ছেলে এসেছিল, এসেই চলে গেছে। শব্দগুলো যেন বাতাসে মিলিয়ে গেল, আর তার সঙ্গে মিলিয়ে গেল দীপু নিজেও। চেনা উঠোন, চেনা বারান্দা, তবুও তার থেকে সরে যেতে একটু পিছন ফিরে তাকালো না সে। হেঁটে চললো ঠিক বিপরীত দিকে, যেখানে অপেক্ষা করে না কোনো স্মৃতি, নেই কোনো অভিযোগ। যাওয়ার পথে হঠাৎ মুখোমুখি হয়ে গেল এক চিরচেনা চাচার সঙ্গে। চাচা দীপুকে দেখে চমকে উঠলেন। তারপর এক মুহূর্ত বুকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছো রে বাবা? কতদিন পর দেখা, কোথায় থাকিস, কি করিস? চোখে মুখে চিরচেনা স্নেহের ছায়া। দীপু হালকা এসে প্রশ্নের জবাব দিল, কিন্তু কোনো উত্তরে তাপ ছিল না, ছিল শুধু কালের ভারে ক্লান্ত এক স্বর। চাচা বললেন, চলে যাবি? অন্তত এক কাপ চা খেয়ে যা। এই গ্রামের মাটির স্বাদ কি তোর জিভে আর লাগে না রে? দীপু মৃদু এসে বলল, চোখে এক অপরাধ বিষাদ, কণ্ঠে হালকা অনুনয়। চা খেলে হয়তো তৃপ্তি পেতাম চাচা,
কিন্তু যে জায়গায় প্রতি মনের ভেতর তৃষ্ণা জমেছে সেখানে তৃপ্তি খোঁজাটা কি ভুল নয়? চাচা চুপ করে গেলেন। দীপু বিদায় নিল, মাথা নিচু করে হাঁটতে লাগলো। পেছনে রইল ধুলো জামা এক শৈশব, আর সামনে অজানা ভবিষ্যতের দিক চড়া এক নীরব যোদ্ধা। মা অপার্থিব চোখে 1000 টাকার 3টা নোটের দিকে তাকিয়ে রইলেন। শুধু টাকা নয়, সেখানে যেন জড়িয়ে আছে অনেক না বলা কথা, চাপা কান্না আর এক অন্তত মমতার স্পর্শ। খুশিতে গলা কেঁপে উঠল, তবু নিজেকে সামলে বাবাকে ডেকে বললেন, ওগো শুনছ, আমাদের বড় ছেলে এসেছিল। বাবা নুইয়ে দেওয়া শরীরটা টেনে বসে তার পাশে তাকালেন। চোখে ছিল খোঁজার আকুলতা, মনে এক অনিচ্ছারিত আত্মি। জিজ্ঞেস করলেন, কোথায় সে? আমার বড় ছেলে কোথায়? মা ভেজা কণ্ঠে বললেন, চলে গেছে। দূর থেকে এসে বুকটা দেখিয়েই চলে গেছে। এই কথাটুকু শোনা মাত্রই বাবার বুক যেন ফেটে চৌচির হয়ে গেল। ডুকরে কেঁদে উঠলেন তিনি। তাকে একটিবার পেলেও চোখে চোখ রেখে বলতাম, তুই আমাদের জন্য যা করেছিস আমরা তো তার সামান্য কিছু ফেরত দিতে পারিনি। ক্ষমা চেয়ে বলতাম, তোর হৃদয়ে যত ক্ষত রেখেছি তা অনিচ্ছাকৃত ছিল রে বাবা। অন্যদিকে দূরে কোথাও দীপু একা বসে রয়েছে বাসের জানালার পাশে, চোখ দুটি বাইরের দিকে স্থির। ঠিক এই পথ ধরেই তো একদিন গা ছেড়েছিল, বুক ভরা অভিমান আর চোখ জোড়া স্বপ্ন নিয়ে। আজ যেন সময় তাকে আবারও সেই অভিমানের পথে ফেরত পাঠালো। শুধু পার্থক্য, এইবার বুকটা আরো ভারী, চোখটা আরো নিস্তেজ। মাঝে মধ্যে মনে হচ্ছিল ছেলেটা টাকাটা সত্যি পৌঁছে দিয়েছে তো, নাকি ব্যস্ত সময়ের ভিড়ে ভুলেই গেছে। মা বাবা টাকাটা হাতে পেয়েছে তো। কেউ কি বুঝছেন এটা কেবল টাকা নয়, তাদের ছেলের নীরব ভালোবাসা, জেগে ওঠা কান্না আর চিরকালীন দায়বদ্ধতার নিঃশব্দ। দীপু চোখ বন্ধ করল, বাস ছুটে চলল গন্তব্যের দিকে। আর তার বুকের ভেতর জমে রইল কিছু না বলা কথা, কিছু অজানা সংশয় আর এক অসমাপ্ত ভালোবাসার নিঃশব্দ। এইদিকে রুহির দিন কাটে নিদারুণ কষ্টে। সেই দিনকার ঘটনার পর থেকে তার স্বামী যেন দেয়াল তুলে দিয়েছে দুইজনের মাঝখানে। শব্দহীন, স্পর্শহীন, অনুভূতিহীন এক দূরত্ব। যেই মানুষটা একসময় তার হাসির শব্দে জেগে উঠত, সেই মানুষটাই আজ দিন কাটায় নীরবতায়। ভুল যেন কেবল তারই। এই সংসারের সব অন্ধকারের দায় যেন একা রুহির কাঁধে। সব পাপের ফল। না হলে কি স্বামী স্ত্রীর এমন মধুর সম্পর্ক এভাবে ফাটল ধরে? যেই স্বামী তাকে চোখে হারাতো, এক চুল চুলে বাতাস লাগলে উদ্বিগ হতো, আর সেই স্বামী তার চোখে চোখ রাখে না। ছেলেকে হারিয়ে যেই চোখে বুক চেপে রেখেছে রুহি, তার যেন নিঃশ্বাসের ভার। তেমনি তার চেয়ে বেশি যন্ত্রণার নাম তার প্রিয় মানুষটির নির্লিপ্ত দূরত্ব। রুহি প্রতিদিন নিজেকে প্রশ্ন করে, সে কি সত্যি এতটা অযোগ্য যে তার চোখের জল দেখেও কেউ তার পাথরের মতো হৃদয় ভাঙতে চায় না? শোকের চেয়ে বড় বেদনা হয়তো তখনই হয় যখন মানুষ জীবিত থেকেও সম্পর্কের ভিতরে মরে যেতে থাকে। আর রুহির সংসার এখন ঠিক তেমনই, বাক্য কাঠামো অটুট, কিন্তু ভেতরে সব জ্বলে ছাই। 3 মাস যেতে না যেতেই মেজ ভাবি আবারও ফিরে এলেন শ্বশুর বাড়িতে। এই ফিরে আসা যেন পরাজয়ের নয়, বরং আত্মার মুক্তি। প্রিয়জনের কোলে ফেরার অনিবার্য টান। দরজায় পা রাখতে শাশুড়ির পায়ের উপর ঝাঁপিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। বুক ফেটে আসা কণ্ঠে বললেন, মা আমি বুঝেছি, আপনারাই আমার আপনজন। বাবার বাড়ির রাজপ্রসাদের থেকেও স্বামীর এই ভাঙা ছাউনি ঢের ভালো। সেই রাজপ্রসাদে আছে চাকচিক্য, কিন্তু শান্তি নেই মা। যে শান্তি আমি এই উঠানে পাই, সেই নিঃশ্বাস আমি এই ভাঙা বারান্দায় নিতে পারি, সেই প্রশান্তির ছায়া ওই বাড়িতে নেই। চোখ মুছে আবার বললেন, সেখানে আমি কাজের লোকের মতো খেটেছি, তবুও কারো মন পাইনি। কাজের বেলায় আমি 5 ভাবির সমান, আর খাওয়ার বেলায়, না এই ঘরে নয়, ওই ঘরে যাও, ওই ঘরে নয়, তার ঘরে খাও। এক টুকরো ছায়াও জানো কেউ দিতে রাজি নয়। চোখে চোখ পড়লেই মনে হয় আমি যেন ভুল করে জন্মানো কারো দায়। শাশুড়ি কাপা হাতে তাকে বুকে জড়িয়ে নিলেন। মুখে কিছু বললেন না, শুধু অবয়ে অনুতাপের ছায়া। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। ধন্যবাদ।